আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ ১১ই অক্টোবর ২০২৫ এই মুহূর্তে রাত ৭টা বেজে ৫০ মিনিট। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে খেলা উল্টে গেল, অপরাধী সেনা কর্তাদের ধরিয়ে দিচ্ছে আর্মি। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল এই আলোচনার সঙ্গে আপনারা থাকবেন এই প্রত্যাশা করছি। আমাদের এই মুহূর্তে জাতির দুর্যোগ পূর্ণ একটি খবর নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব। জাতির সংকট এবং উদ্বেগ যেখানে জড়িয়ে আছে, সেই বিষয়টি নিয়ে আসলে কথা বলতে চাই প্রিয় দর্শক। আপনাদের কোনো মতামত থাকলে আপনারা YouTube এর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। প্রিয় দর্শক, আপনারা জানেন কদিন ধরেই সেনাবাহিনীর বেশ কজন উচ্চপদস্থ সাবেক এবং বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া নিয়ে নানা ধরনের খবর চাউর হয়েছে, গুঞ্জন রটেছে, গুজবও আমরা শুনেছি, আবার উদ্বেগও ছড়িয়েছে নাগরিক সমাজে। আসলে কি হতে যাচ্ছে, কি হচ্ছে, সেনাবাহিনীর সঙ্গে বর্তমান সরকারের দূরত্ব তৈরি হলো কিনা, বা অন্তরালে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, এই ধরনের নানা তথ্য অপতথ্য আমাদের কাছে এসেছে। এরকম একটা পরিস্থিতিতে মূলধারার ১-২টি গণমাধ্যম ছাড়া আসলে মূলধারা বলেও লাভ নেই। এখন তো আসলে মূলধারাই হলো সোশ্যাল মিডিয়া। তথাকথিত মূলধারার গণমাধ্যম কিন্তু এই বিষয়গুলোতে ফোকাস দেয়নি। হ্যাঁ, তাদের একটা যুক্তি থাকতে পারে যে আমরা উত্তেজনা বাড়াতে চাইনি। কিন্তু মূলধারার গণমাধ্যমের কাছে আমাদের প্রত্যাশা ছিল যে তারা জাতির পক্ষে সেফগার্ড আসলে ব্যর্থতার পরিচয় দিয়েছে। যাই হোক প্রিয় দর্শক, আমি আজকে সেনা সদরে অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান একটা সংবাদ সম্মেলন করেছেন। এই সংবাদ সম্মেলনের চুম্বক অংশ আপনাদেরকে জানাতে চাই। ও মানবাধিকার তাদের মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান এ তথ্য জানান। তো প্রিয় দর্শক, অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান যে তথ্যগুলো দিয়েছেন, সেই তথ্যর উপর আমরা নির্ভর করতে পারি, নির্ভর করে নির্ভারও অতন্দ্র প্রহরীর মতো যদি জনগণ কাজ করে, তাহলে আমাদের সার্বভৌমত্ব বা স্বাধীনতা বা গণ অভ্যুত্থানকে কেউই নস্যাৎ করতে পারবে না। গ্রেফতারি পরোয়ানাভুক্ত সশস্ত্র বাহিনীতে কর্মরতরা হলেন যারা এখনো কর্মরত আছেন। তাদের নামগুলো যিনি পালিয়ে গেছেন বলে খবর চাউর হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী, কর্নেল আনোয়ার লতিফ খান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মুস্তফা সরোয়ার, লেফটেন্যান্ট কর্নেল কে এম আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাবুল্লাহ আল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল এবং লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সোহান। মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন যে তাদের মধ্যে বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। আমরা মোট ১৬ জনকে সেনা হেফাজতের জন্য বলেছিলাম, তার মধ্যে ১৫ জন সেনা হেফাজতে। তিনি জানান ৩টি মামলায় মধ্যে অবসরে আছেন ৯ জন, এলপিআর এ ১ জন, আর বর্তমানে কর্মরত আছেন ১৫ জন। যদি কর্মরত ১৫ জন হয়ে থাকে, এই ১৫ জনই যদি সেনা হেফাজতে আসেন, তাহলে তো আমাদের আর কোনো সমস্যা থাকলো না। মানে সুবিচার নিশ্চিত করার ক্ষেত্রে একটা ধাপ আমরা এগিয়ে যেতে পারলাম। মোহাম্মদ হাকিমুজ্জামান জানান যে ৮ তারিখ চার্জশিট দাখিলের পর এলপিআর ও সার্ভিসে থাকা ১৬ জনকে সেনা সদরে সংযুক্ত করা হয়। তাদের ৯ অক্টোবরের মধ্যে সেনা সদরে আসার নির্দেশনা দেয়া হয়। মেজর জেনারেল কবির আহমদ ছাড়া বাকি ১৫ জন রেসপন্স করেছেন। তাদের হেফাজতে রাখা হয়েছে। তারা ফ্যামিলি থেকে ডিটাচ রয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আজকে সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া হলো। এটা কিভাবে দেয়া হলো সেই বিষয়ে আমি বিশ্লেষণে জানাবার চেষ্টা করব। হাকিমুজ্জামান বলেন, মেজর জেনারেল কবির আত্মগোপনে গেছেন। তিনি যাতে বিদেশে চলে যেতে না পারেন
সেজন্য তৎপরতা অব্যাহত রয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বুধবার মানবতা বিরোধী অপরাধের ২টি মামলায় ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ইন্টারোগেশন, টিএফআই সেলে আটক ব্যক্তিদের নির্যাতনের অভিযোগে ১৭ জন এবং দ্বিতীয় মামলায় জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতনের ঘটনায় ১৩ জনকে আসামি করা হয়েছে। উক্ত মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে, যিনি জুলাইয়ের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। এই রিপোর্টে বা তিনি সামরিক অভ্যুত্থান বলেছেন কিনা আমি জানি না। আমি ইত্তেফাক থেকে এই রিপোর্টটি পড়ছিলাম। এটাকে সামরিক অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এটা একটা হাস্যকর ব্যাপার। এটা স্বতঃস্ফূর্ত বিরল গণ অভ্যুত্থান। মামলায় আরো রয়েছেন হাসিনার প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী এবং জিসিএফ এর সাবেক ৫ মহাপরিচালক। তো প্রিয় দর্শক, এই ব্রিফিং এ আজকে আমাদের জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান এই তথ্যগুলোকে আমরা অকাট্যই ধরে নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি মেজর জেনারেল কবির আহমেদ ছাড়া বাকি ১৫ জন সেনা হেফাজতে রয়েছেন। এখন কবির আহমেদের দিকে একটু বেশি ফোকাস আমরা দিতে চাই। কারণটি হচ্ছে তিনি শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ছিলেন। তিনি অনেকগুলো গুম কাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। বিশেষ করে ব্রিগেডিয়ার জেনারেল আজমির গুমের সঙ্গে তিনি সরাসরি জড়িত বলে তথ্য সবাই চাইছিলেন, বা যারা নিপীড়নের শিকার হয়েছিলেন তাদের একটা প্রত্যাশা ছিল যে কবির আহমদ গ্রেফতার হবেন। কিন্তু সেটি আমরা আসলে দেখিনি। এখন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হলো যে আসলে কবির আহমেদ তিনি হাজির হন নাই। প্রিয় দর্শক, যাই হোক, অন্যান্যরা যদি থেকে থাকেন তাও মন্দের ভালো। অন্তত ১৫ জনকে তো সেনাবাহিনী হেফাজতে নিয়েছে। এটাও একটা বড় ধরনের ঘটনা। যাই হোক প্রিয় দর্শক, আমরা কবির আহমেদ সম্পর্কে হাকিমুজ্জামান কি বললেন সেটা একটু জেনে নিতে চাই। কারণ ইতোমধ্যে আপনারা হয়তো জানেন যে পিনাকি ভট্টাচার্য ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে কবির আহমেদ তিনি তামাবিল হয়ে ভারতে ইতোমধ্যে প্রবেশ করেছেন, পালিয়ে গেছেন। তো কবির আহমেদ সম্পর্কে কি বলল আমাদেরকে মেজর জেনারেল হাকিমুজ্জামান? মেজর জেনারেল কবির আহমেদ যাতে বিদেশে পালাতে না পারে সে বিষয়ে তৎপর রয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি আরো বলেছেন যে গুমের শিকার হওয়া প্রতিটি পরিবারের প্রতি সহানুভূতিশীল সেনাবাহিনী সকল অপরাধের বিচারের পক্ষে দৃঢ় অবস্থা বাহিনীর। মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, মেজর জেনারেল কবির না জানিয়ে অবৈধভাবে ছুটিতে গেছেন। এয়ারপোর্ট সহ সবাইকে বলা হয়েছে উনি যেন দেশ ছাড়তে না পারেন। যারা গুম তাদের প্রতি সহানুভূতিশীল সেনাবাহিনী সকল অপরাধের বিচার চায় বাহিনী। ব্রিফিং এ আরো জানানো হয়েছে যে সেনাবাহিনীতে দায়িত্ব পালনকালে অভিযুক্তরা কোনো অন্যায় করেননি। বিভিন্ন বাহিনীতে তাদের যখন পাঠানো হয় তখন তারা মানে সেনাবাহিনী এর মধ্য দিয়ে কিন্তু নিজের অবস্থানকে পরিষ্কার করলো। সেনাবাহিনীর পক্ষ থেকে বলল যে যখন একজন কর্মকর্তা তিনি হন লেফটেন্যান্ট কর্নেল, মেজর অথবা ব্রিগেডিয়ার জেনারেল অথবা মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল যাই হন না কেন, তিনি যখন সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন তখন কোনো অপরাধে জড়ান না। কিন্তু সরকার যে ডিজিএফআই, এনএসআই বা র্যাব বা অন্যান্য জায়গায় যখন দায়িত্ব দেয়া হয় তখনই মূলত তারা অপরাধে জড়ায়। হাকিমুজ্জামান আরো বলেন যে ওয়ারেন্ট ইস্যুর বিষয়ে আইনি ব্যাখ্যা প্রয়োজন। ২২শে অক্টোবর ট্রাইব্যুনালে তাদের হাজির করার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এই জাতির জন্য ২২শে অক্টোবর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে ১৫ জন হেফাজতে আছে, এই ১৫ জনকে ২২শে অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে হবে সেনাবাহিনীকেই বা সংশ্লিষ্ট বাহিনীকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে ৫৪ বছরে এই ধরনের ঘটনা ঘটেনি। গত ১৬ বছর সেনাবাহিনী যেভাবে অপরাধে জড়িয়েছে, সেনাবাহিনী বলতে সে করেছেন। প্রিয় দর্শক, এখন দেখুন এই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের প্রত্যেকটি বন্দরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনারা বলতে পারেন যে এটা আসলে কি কারণে করা হয়েছে? বাংলাদেশের সকল বন্দর সিলগালা করে দেয়া হয়েছে। বিজিবির পক্ষ থেকে যেমন সীমান্তগুলোতে নিবিড়
তদারকি বা নজরদারি করা হচ্ছে। একইভাবে বিমানবন্দরগুলোতেও বিশেষ তদারকি চলছে। যদিও এটা আমাদেরকে অফিসিয়ালি বলা হয়েছে যে সাইবার অ্যাটাক হতে পারে। সেজন্যে আসলে এই ধরনের তৎপরতা নেয়া হয়েছে। কিন্তু বিশ্বস্ত সূত্রগুলো বলছে যে যাতে গ্রেফতারি পরোয়ানা জারি করা ব্যক্তিবর্গ যাদের উপর এই পরোয়ানা জারি করা হয়েছে তারা পালিয়ে যেতে না পারেন সেজন্যই আসলে এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বা বিশেষ নজরদারি, প্রিয় দর্শক। তো এই যে একটা ঐতিহাসিক ঘটনাও ঘটলো যে সেনাবাহিনী তার অবস্থানকে স্পষ্ট করেই বলল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানের সময় বা গত ১৬ বছরে যারা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, গুম, খুন করেছেন, তাদের মধ্যে যারা সেনাবাহিনীতে সম্পৃক্ত তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় তুলতে সহযোগিতা করবে বাহিনী। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট। এই বক্তব্যের মধ্য দিয়ে আপাতত প্রাথমিকভাবে জাতি কিন্তু স্বস্তির নিঃশ্বাস নিল। কারণ অনেক গুজব ছড়িয়েছে গত দুদিনে। একটু রাত হলেই গুজব ছড়িয়ে পড়ে, এই বুঝি জলপাই রঙের ট্যাং প্রধান উপদেষ্টার বাসভবনে হানা দিল, বা এই বুঝি সেনাবাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে গিয়ে বাধ্য করানো হচ্ছে যে জরুরি অবস্থা জারি করেন বা মার্শাল ল জারি করুন। তো এইরকম একটা অস্থির এবং উদ্বেগজনক সংশয়পূর্ণ পরিস্থিতির মধ্যে সেনাবাহিনীর এই যে ব্রিফিং, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রিয় দর্শক। সাবেকদের কেউ পরামর্শ দিচ্ছিলেন বলে শোনা যাচ্ছিল যে সেনাবাহিনীর কর্মকর্তাদের এভাবে বিচারের আওতায় আনার বিরুদ্ধে গোটা ইনস্টিটিউট হিসেবে সেনাবাহিনী যেন প্রতিবাদ করে, তারা শক্ত অবস্থান নেয়। এই খবর কিন্তু চাউর হয়েছে। দ্বিতীয় আমরা খবরটি শুনেছি, বারবার এই ধরনের খবর এসেছে। অনেকাংশ সত্ত্বেও দেশের বাইরের গোষ্ঠী প্ররোচনা দিচ্ছে যেন সেনাবাহিনী এইরকম পরিস্থিতিতে টোটাল দায় কাঁধে নিয়ে ওই যে বর্তমানে কর্মকর্তা আছেন তাদের পক্ষে বিরুদ্ধে একটা অবস্থান গ্রহণ করে। প্রিয় দর্শক, এইরকম যখন একটা উদ্বেগজনক পরিস্থিতি, তখন মূলধারার মিডিয়া অনেক তথ্য দিয়েছেন বা সোশ্যাল গুলোর মধ্যে কেউ দায়িত্বশীল ভূমিকা পালন করে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করলো এর পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন। কেউ লিখেছেন, বলেছেন যে এটি আসলে বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়েই হচ্ছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বরং চিরদিনের জন্য গুম খুন বন্ধ হবার একটা পথ উন্মুক্ত হলো। সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তার কারণে সেনাবাহিনীর উপর যে দায় চাপানো হয়েছে সেটা থেকে কলঙ্ক মুক্ত হবার একটা সুযোগ তৈরি হলো। মানে ইতিবাচক আমরা ক্যাম্পেইনও সোশ্যাল মিডিয়ায় দেখেছি। বিভিন্ন রাজনৈতিক দলও এই বিচারের পক্ষে সুদৃঢ় অবস্থান নিয়ে সেনাবাহিনীকে আমাদের গর্ব এবং অহংকারের প্রতীক হিসেবে বারবার কিন্তু বার্তা দিয়েছে। বিশেষ করে ডাকসুর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ, এনসিপি, ছাত্র শিবির এবং ৮০ যেন সেনাবাহিনী কোন রকম অস্থিতিশীল পরিস্থিতিতে জড়িয়ে না পড়ে সেই জন্য মতামত দিয়েছে। তাদের প্রত্যেকের প্রতি স্যালুট, যে তারা আসলে দেশের পক্ষে দাঁড়িয়ে, মানবতার পক্ষে দাঁড়িয়ে বড় ধরনের জনমতের পক্ষে অবস্থান নিয়েছেন। এটাও আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াই হিসেবে বিবেচিত হবে। সেনাবাহিনীর আজকের বিবৃতির পেছনে এই কারণগুলো নিঃসন্দেহে রয়েছে। গুজব, সাবেকদের মধ্যে কেউ উস্কে দেয়া, এইসব ঘটনার বিপরীতে সেনাবাহিনীকে আজকের এই বিবৃতিতে নিয়ে আসার পেছনে পরোক্ষভাবে হলেও এইসব তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি সেনাবাহিনীকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই। অযুত ধন্যবাদ যে তারা আপাতত জাতিকে নিজের অবস্থান স্পষ্ট করে শঙ্কামুক্ত করলো। আমরা প্রত্যেকেই চাই যে সুবিচার নিশ্চিত হোক। যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে সেই সব অভিযোগের প্রমাণের জন্য অকাট্য তথ্য প্রমাণ দরকার। যদি অকাট্য তথ্য যুক্তি থাকে তাহলে অবশ্যই তারা দোষী সাব্যস্ত হয়ে বিচারের মুখোমুখি হবে। আর এদের মধ্যে যারা দোষী নন অবশ্যই তাদেরকে আইনের মাধ্যমেই ছেড়ে দিতে হবে। এর মধ্য দিয়ে আমাদের সেনাবাহিনীও আসলে একটা স্বচ্ছ অবস্থানে আরো অধিকতর এগিয়ে যাবে। ভালো থাকবেন সবাই। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।